জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। পদার্থবিজ্ঞান স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ইলেকট্রনিক্স-II লেকচার 4 অসিলেটর সার্কিটস বা স্পন্দক বর্তনীর দ্বিতীয় ক্লাসে আমি মুদাব্বির হোসেন, প্রভাষক, মুরারীরচাঁদ কলেজ, সিলেট। অসিলেটর সার্কিট বা স্পন্দক বর্তনীর এই ক্লাস তৈরি করতে আমি যে সকল টেক্সট বুকের সাহায্য নিয়েছি, ওখানে 6টা বইয়ের লিস্ট দেয়া আছে। তাছাড়া আরো কিছু রেফারেন্স আছে। আমার মনে হয় শিক্ষার্থীরা ও সকল বই সহায়ক হিসাবে নিলে অসিলেটর সার্কিট সম্পর্কে বিশদভাবে আরো শেখার সুযোগ পাবে। মূলত আমরা প্রিভিয়াস ক্লাসে বেসিক প্রিন্সিপালস অফ অসিলেশন সম্পর্কে আলোচনা করেছি। ওখানে আবার আমি একটু রিভিউ করেছি যে কিভাবে একটা অসিলেটর সার্কিট কাজ করে। এখানে আমরা নন ইনভার্টিং একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করি এবং ইন ফেজের সিগন্যাল ফিডব্যাক সার্কিটের মাধ্যমে আবার অ্যাম্পলিফাই হয়। দ্য ফিডব্যাক সার্কিট ইজ ওয়াইজলি used for generation of sine wave সিগন্যালের জন্য ফিডব্যাক সার্কিট খুবই ব্যবহৃত হয়। পজিটিভ ফিডব্যাক যেটা আমরা ইন ফেজে থাকে, অ্যারেঞ্জমেন্ট মেনটেন দ্য অসিলেশন মেনটেন করে থাকে। ফিডব্যাক গেইন মাস্ট বি কিপড ইন ইউনিটি, ফিডব্যাক গেইনকে এক রাখতে হয় টু কিপ দ্য আউটপুট ফ্রম ডিস্টর্টিং, আউটপুট বিকৃতির হাত থেকে রক্ষার জন্য। আমরা ওখানে দেখিয়েছি যে কিভাবে অসিলেশন স্টার্ট হয়। অসিলেশন start up condition, noise signal and the transients associate with the circuit tuning on provide the initial source signal, initial source হিসাবে কাজ করে noise signal and the transient associate with the circuit tuning on the provide the initial source circuit that initiate the অসিলেশন, যেটা অসিলেশনটা স্টার্ট করে। এবং অসিলেশন স্টার্ট করার জন্য দরকার for oscillation begin the voltage gain around the positive feedback loop, positive feedback loopের must be greater than 1, একের মধ্যে রাখতে হয়, so the amplitude of the output can build up to desired level, and the gain must then decrease to 1 so that the output stays at the desired level and oscillation is sustained। এবং আউটপুট অবশ্যই 1-এ রাখতে হয়, এতে কি হয়, সাস্টেইন করে অসিলেশনটা। এই যে অসিলেশন স্টার্ট করার জন্য আমরা বিসিসি দিয়ে অ্যাম্পলিফায়ারের মাধ্যমে অসিলেশন স্টার্ট করি, অসিলেশন এইভাবে স্টার্ট হয়ে যায়। এই কন্ডিশনে when oscillation start at t0 the condition AD is greater than 1 cases the sinusoidal output voltage amplitude to build up desired level, then the AD decreases to 1 and maintain the desired amplitude। এইভাবে আমরা কি করতে পারি যে এই যে গেইন যেটা এ ক্লোজ লুপ, যেটা এই যে এ বি বিটা বি, যেটা এটাকে আমরা কন্ট্রোল করে আমরা ডিজায়ার্ড অ্যাম্পলিটিউডের আমরা সিগন্যাল পেতে পারি। এইভাবে মূলত অসিলেশন স্টার্ট হয়। আরসি অসিলেটর মূলত অডিও ফ্রিকোয়েন্সি জেনারেট করতে ব্যবহৃত হয়। এই অসিলেটর এমপ্লয় রেজিস্টর এন্ড ক্যাপাসিটরকে এমপ্লয় করে। দিস আর মোর সুইটেবল ফর জেনারেটিং লো ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্য মোর সুইটেবল, এবং এটা এফ অসিলেটর নামে পরিচিত। দিস হ্যাভ গুড ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি, এবং ফ্রিকোয়েন্সি স্টেবিলিটিটা খুবই ভালো। আচ্ছা, আমরা এখন আলোচনা করব ওয়াইন ব্রিজ অসিলেটর সম্পর্কে। ওয়াইন ব্রিজ অসিলেটর সম্পর্কে বলতে হলে এটা একটা এলসি অসিলেটর এবং লো ফ্রিকোয়েন্সি অসিলেটর, যার রেঞ্জ few kilohertz to 1 megahertz. It is extensively used, এটা অডিও অসিলেটরে হিসাবে ব্যবহৃত হয় since its output, যার আউটপুট is free from circuit fluctuations and ambient temperature, এবং টেম্পারেচারও এর উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না এবং সে ফ্ল্যাকচুয়েট থেকেও ফ্রি থাকে। It employs two stages of amplifier, এখানে দুইটা স্টেজের অ্যাম্পলিফায়ার আছে। Each amplifier gives phase shift of 180 degree, যেটা দুটাই অ্যাম্পলিফাই করে 180 degree। Combination of two amplifier gives 360 degree phase shift, এবং যেটাকে আমরা 0 ইকুয়াল টু 0 বলে থাকি। A friction of output
from the second stage is feed back to the input the first stage without providing any further phase shift. এখানে আমরা খেয়াল করে যদি দেখি এই যে অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়েছে, অ্যাম্পলিফায়ার থেকে ফিডব্যাক করে কি করা হয়েছে, ফিডব্যাক সার্কিট কিন্তু ব্যবহার করা হয়েছে, ফিডব্যাক সার্কিট এখানে ব্যবহার করা হয়েছে। তো এইভাবে এখানে দুটা আমরা দেখতেছি, এখানে আরসি এক সেট, ওখানে আরেকটা আরসি এক সেট, দুটা স্টেজ এখানে ব্যবহার করা হয়েছে এবং এইভাবেই আসলে ওয়াইন ব্রিজ অসিলেটর কাজ করে থাকে। ওয়াইন ব্রিজ অসিলেটরের ক্ষেত্রে লুপ গেইন অফ দ্য অসিলেটর যদি আমরা ক্যালকুলেট করি তাহলে টিএস, আমাদের আগের ক্লাসে যে টিএস আমরা টিএস পর্যন্ত আমরা বের করেছিলাম, এ বিটা টি অফ এস, এটা এ অফ এস আর বিটা অফ এস, এটাকে ইকুয়াল টু আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে আমরা ক্যালকুলেট করি 1 প্লাস আর টু বাই আর ওয়ান জেড পি বাই জেড পি প্লাস জেড এস, where zp equal to r by 1 plus s rc আর zs equal to 1 plus s rc by sc। এখন তাহলে আমরা এই মানগুলো যদি ওখানে আমরা যে জেডপি এবং জেডএস এর যে মান ইকুইভ্যালেন্ট মান আমরা পেয়েছি ওই মানগুলো যদি ওখানে বসাই তাহলে আমরা এইরকম ক্যালকুলেশন করলে এরকম মান আমরা পাবো। এরপরে আমরা যদি এখানে আমরা ওই যে এস এর ভ্যালুকে ইয়ে করে বসিয়ে দেই, এস সমান আমরা আগের লেকচারে মনে আছে এস সমান জে ওমেগা আমরা ধরেছিলাম, জে ওমেগা যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা জে ওমেগা এইভাবে আমরা মান পাবো। এখন আমরা যদি একটা স্পেসিফিক অসিলেশন ফ্রিকোয়েন্সি কনসিডার করি তাহলে ওমেগার জায়গায় আমাদের ওমেগা নট হবে, এইখানে ঠিক আছে সবই, এখানে এটা আগের মতোই এখান থেকেই এখানে এসেছে। ওয়াইন ব্রিজ অসিলেটরে আমরা এবার কি করব, সিন্স এট দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, আমরা ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কনসিডার করেছি টি জে ওমেগা মাস্ট বি রিয়েল, এবং এটা রিয়েল হতে হবে ফর জিরো ফেজ কন্ডিশন, জিরো ফেজ কন্ডিশনে দ্য ইমাজিনারি কম্পোনেন্ট মাস্ট বি জিরো। তাহলে এখানে আগে যে আমাদের ওই যে ইমাজিনারি পার্ট যেটা, এই যে পার্ট, এই যে জে এর যে পার্ট, এই পার্টটা কি হতে হবে, এটা আমরা জানি অসিলেশন যদি আমরা পেতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে, ইমাজিনারি পার্টকে আমার জিরো ধরতে হবে। এই এখানে যে ইমাজিনারি পার্ট এই যে পুরোটা, এই পুরোটাকে আমরা কি ধরবো, জিরো ধরবো। তাহলে এই ইমাজিনারি পার্ট আমার জিরো ধরতে হবে কখন, যদি আমরা কি চাই, অসিলেশন চাই। তাহলে এটাকে আমরা যদি জিরো ধরি তখন এখান থেকে বের হয়ে আসে ওমেগা নট সমান 1 বাই আরসি। এটা কিভাবে বের হয়ে আসে, এটা যদি আমরা ধরি, এটা ইকুয়াল টু আমরা জিরো ধরলাম, জিরো ধরলে এটা ইকুয়াল টু মাইনাস এত, তো স্কোয়ার ইকুয়াল টু এত, আর গুণন করলে তারপরে এত, আচ্ছা এত, যে স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস কাটা যাবে, এত ওমেগা নট ইকুয়াল টু 1 বাই আরসি। এইভাবে আমরা ওমেগা নট সমান 1 বাই আরসি। তাহলে ওয়াইন ব্রিজ অসিলেটরে আমরা ফ্রম দ্য প্রিভিয়াস ইকুয়েশন ফর অসিলেশন ফ্রিকোয়েন্সি t equal to 1 by এত, ওই যে আগের ইকুয়েশনটাই আমরা লিখলাম, the magnitude of the condition is it condition। তাহলে এই জায়গায় আমরা একটু আগে মনে আছে ওখানে আমরা যেটা বের করেছি বলেছি যে এটাকে আমার ওয়ান ধরতে, এটাকে আমার কি ধরতে হবে, জিরো ধরতে হবে। এটা জিরো ধরলে ওমেগা নট সমান যে ওমেগা আমরা যেটা পেয়েছিলাম একটু আগে, যেটা ওমেগা নট সমান 1 বাই আরসি, এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই আমরা, এবং আমরা বলেছিলাম কিন্তু এই যে টি জে ওমেগা নট, যেটা টি জে ওমেগা, আমরা যদি এর আগের অংশে যাই, ওই যে টি জে ওমেগা যেটা, টি জে ওমেগা যেটা, এটাকে কি ধরতে হয়, ওয়ান ধরতে হয়, তাই না? তো এটা যদি আমরা ওয়ান ধরি, এটা ওয়ান ধরি তাহলে 1 বাই আর টু 1 3, আর এটা এই পার্টটাকে আমরা কি ধরে ফেলছি, জিরো, জিরো ধরে এখানে যদি ক্যালকুলেশন করি অত, দ্য ম্যাগনিটিউড কন্ডিশন ইজ, তখন কি হবে, বাই আর নট ইকুয়াল টু 2। তাহলে আমরা এখান থেকে কি পাই, টু এনশিওর অসিলেশন দ্য রেশিও আর টু বাই আর ওয়ান মাস্ট বি লাইটলি গ্রেটার দেন 2। তাহলে এটা কি হতে হবে, 2 এর চেয়ে বড় হতে হবে, আর টু বাই আর ওয়ান। তাহলে আমরা এই যে আমাদের আগের যে সার্কিট ছিল, আমরা সার্কিটে যে আর টু এবং আর ওয়ান কে ব্যবহার করেছি, আর টু বাই আর ওয়ান কি হতে হবে, ইকুয়াল টু জিরো বা লাইটলি গ্রেটার দেন 2 হতে হবে, গ্রেটার দেন 2 হতে হবে, আর টু বাই আর ওয়ান ইকুয়াল টু 2 হতে হবে, টু এনশিওর অসিলেশন
দ্য রেশিও R2 by R1 মাস্ট বি লাইটলি কি হতে হবে, গ্রেটার দেন 2। আচ্ছা, তাই যদি হয় উইথ দ্য রেশিও R2 by R1 ইকুয়াল টু 2, দেন কে এর মান যদি আমরা এই যে আগের অংশে এটাকে যদি আমরা কে, এটা যদি ইয়ে হয় আমরা থেকে কে এর মান বের করতে পারি। কে এর সমান হবে 1 প্লাস R2 by R1 ইকুয়াল টু কত হচ্ছে, 3 হয়ে যাচ্ছে। 1 প্লাস R2 by R1 এটা সমান আমরা যদি বের করি 2 হবে। এটাকে কে যদি ধরি তাহলে কে এর ভ্যালু কত হচ্ছে, 3 হচ্ছে। কে এনশিওর দ্য লুপ গেইন অফ ইউনিটি, যে লুপ গেইন ইউনিটি হবে কিনা এটা বোঝা যায় যদি কে এর মান 3 এর চেয়ে বড় হয় তাহলে গ্রোয়িং অসিলেশন, আর যদি কে এর মান 3 এর চেয়ে ছোট হয় তাহলে বোঝা যাবে ডিক্রিজিং অসিলেশন। তাহলে ওয়াইন ব্রিজ অসিলেটরের আউটপুট কিভাবে পাওয়া যাবে, আউটপুট দেখা যাবে যে এভাবে আস্তে আস্তে বাড়তে 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 এক সময় আমরা বাড়তেছি। তো এটা আমরা আমরা যে ইনপুট যেটা ব্যবহার করছি এটাকে কন্ট্রোল করে আউটপুটটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। ওয়াইন ব্রিজ অসিলেটর, ওয়াইন ব্রিজ অসিলেটরে আমরা যদি এখানে দেখো আমরা যদি ওই যে আগের যে সার্কিট ছিল এটার ইকুইভ্যালেন্ট আমরা যদি ফ্রিকোয়েন্সি সিলেকশন নেটওয়ার্ক আমরা এখানে এই যে সার্কিট আমরা এখানে নিচে নিয়ে আসছি, ওই সার্কিটটাকে যে এই যে আরসি, এই একটা আরসি, তারপর একটা আরেকটাকে একটা এই যে জেড এস, এখানে এই যে এই দুইটাকে আমরা ওখানে ইকুইভ্যালেন্ট সার্কিট হিসেবে দেখানো হয়েছে দিয়ে আমরা এক্স C1 যদি ওই যে আমরা যেহেতু আগে ওখানে ক্যালকুলেট করেছি 1/ওমেগা C1 ওমেগা C2 এইভাবে Z1 যদি ক্যালকুলেট করি Z2 আমরা পাবো। একইভাবে এটাকে ইনভার্স করে তারপরে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাবে। দেয়ারফর ফিডব্যাক ফ্যাক্টর বিটা সমান বি নট বাই বিআই, আমরা যদি মানগুলা বসিয়ে তারপরে ক্যালকুলেশন করি তাহলে বিটার মান এটা পাওয়া যাবে। ওকে, একইভাবে বিটা ক্যান বি রিটেন এস বিটা ইকুয়াল টু এত, আগের ইকুয়েশন থেকে এই যে আমরা আগের ইকুয়েশন ছিল ওখান থেকে আমরা বিটা এইভাবে লিখতে পারি। ফর বার্কহাউজেন ক্রাইটেরিয়া ইমাজিনারি পার্ট কি হতে হবে, জিরো হতে হবে। তাহলে ইমাজিনারি পার্ট ওই যে এর সাথে যে পার্ট এটাকে জিরো ধরলাম, জিরো ধরলে আর ওয়ান আর টু সমান এত, ওমেগা সমান এত। এখন যদি আমরা ধরি আর ওয়ান আর টু এই দুইটা সমান, এক্স ওয়ান এই দুইটা সমান, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো। এবং এখানে একটা জিনিস দেখানো আছে, এই যে বিটা এর সাথে এফ আর এক্সি এর সাথে বিটা এর কিরকম চেঞ্জ হচ্ছে এই যে একটা দেখানো আছে, এবং এখানে বিটা 1/3 এসেছে। এবং এই জায়গায় আমরা যেটা দেখেছি যে ফ্রিকোয়েন্সির সাথে ফেজের কিরকম চেঞ্জ হয়, ফেজের চেঞ্জ এরকম গ্রাফিক্যালি হয়, এটাও এখান থেকে বোঝা যাচ্ছে। তাহলে এই যে বিটায়ের এই ভ্যালু, বিটায়ের এই ভ্যালু থেকে আমরা মোটামুটি এই অনুমানগুলা এই গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্ট এটা আমরা পেয়ে থাকি। এবং বার্কহাউজেন যে ক্রাইটেরিয়া অসিলেশন কন্ডিশনের জন্য সেটাও আমরা দেখলাম যে ওমেগার ভ্যালু কত আসতেছে সেটাও আমরা মোটামুটি বোঝা গেল। এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস এক্সাম্পল হিসাবে দেখি যে আমরা দেখাচ্ছি যে ওইটারই আবার আমরা ওয়ান ব্রিজ অসিলেটর ওইটা আমরা আঁকলাম, এটা আঁকলাম এবং এখান থেকে ওমেগা সমান 1/RC এবং ইমাজিনারি পার্টকে 0 যদি ধরি বিটা ইকুয়াল টু 1/3 হয়। ডিউ টু বার্কহাউজেন ক্রাইটেরিয়া লুপ গেইন এ বিটা ইকুয়াল টু 1 হয়। আমরা জানি হোয়ার দ্য এ বিটা হলো গেইন অফ দ্য এমপ্লিফায়ার। এ বিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এ বি ইকুয়াল টু কি হবে, 3 হবে, ইকুয়াল টু 1 প্লাস আর এফ বাই আর ওয়ান, তাহলে আর এফ বাই আর ওয়ান ইকুয়াল টু 2 হয়। তাই তাহলে দেখা যাচ্ছে ওই যে আমরা একটু আগে যেটা পড়েছিলাম R2/R1 = 2 হচ্ছে, তাইলে এইটা একটা প্র্যাকটিক্যাল সার্কিট থেকে আমরা কিন্তু RF/R1 = 2 বের করলাম। তার মানে এটা ওয়েন ব্রিজ অসিলেটর হিসাবে কাজ করছে। ঠিক আছে, আমরা এখন যদি এর আলোকে একটা ম্যাথ করি তাহলে আরো আমাদের ক্লিয়ার হবে। যে ম্যাথটা আমরা খেয়াল করে দেখি, ইন দ্য RC নেটওয়ার্ক অফ এ ওয়াইন ব্রিজ অসিলেটর R1 equal to R2 equal to এত কিলো ওহম, C equal to C1 equal to এত পিকোফ্যারাড, determine the frequency of the oscillator। তাহলে R1 R2 এত, C1 C2 এত, F equal to 1/2 RC। তো আমরা যদি মান বসিয়ে দিই এখানে পেয়ে যাবো। এইভাবে আমরা কি করতে পারবো, আমাদের ম্যাথও সলিউশন করতে পারবো। আমরা এখানে আরেকটু জিনিস সম্পর্কে একটু আলোকপাত করি। দ্য ক্লোজ সার্কিট গেইন অফ দ্য নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইজ 1 প্লাস R1/R2, যেটাকে আমরা কে বলেছিলাম মনে আছে কিনা, সিন্স দেয়ার ইজ এ লস অফ 1/3, যেটা আমরা 1/3 বের করেছিলাম,
of the signal in the positive feedback loop. Positive feedback loop এর জন্য the non-inverting amplifier must have a gain of exactly 3 as set by R1 and R2 to make up the attenuation. The unity gain condition to meet আমরা R2 by R1 equal to 2 যদি হয় তাহলে R1 সমান 2 R2। তাহলে এই দুইটাকে আমরা ওখানে দেখিয়েছি যে এখানে একটা অ্যাম্পলিফায়ার যদি ব্যবহার করি পজিটিভ ফিডব্যাক লুপ ফেজ শিফট 0 হতে হবে, আর এখানে গেইন যেটা এটা 1/3 হতে হবে, আর এখানে লুপ গেইন 1/3 হলে এটা ইউনিটি কি হয়ে যাবে 3 into 1/3 ইকুয়াল টু 1 হয়ে যায়, তার মানে লুপ গেইন আমার দাঁড়াচ্ছে 1। আমরা দুইটা কন্ডিশন আমরা বলেছিলাম অসিলেশনের জন্য, পজিটিভ ফিডব্যাক লুপ ফেজ শিফট 0 ডিগ্রি হতে হবে আর লুপ গেইন 1 হতে হবে। তাহলে এটাকে যদি আমরা 1/3 রাখি তাহলে কিন্তু এটা সম্ভব। তাহলে এটা যদি 1/3 হয় তখন এটা কি হবে, এটা 3 হবে, এটা 3 হবে, তাই না? এইভাবে আমরা দ্য ভোল্টেজ গেইন অ্যারাউন্ড দ্য লুপ ইজ 1, দ্য ফেজ শিফট অ্যারাউন্ড দ্য লুপ ইজ 0, এইভাবে রাখা হয়। এখানে আরো ক্লিয়ারের জন্য আমি এখানে দেখিয়েছি টু স্টার্ট দ্য অসিলেশন স্টার্ট করার জন্য an initial closed loop gain of an amplifier more than 3 must be achieved until the output signal build up to a desired level। আমরা যদি আউটপুট সিগন্যালকে আমার ডিজায়ার্ড লেভেলে যেতে চাই তাহলে কি হতে হবে, তার যে closed loop gain of the amplifier closed loop gain and then 3 must be achieved, 3 achieve করতে হবে। The gain of the amplifier must be decreased to 3 যদি 3 চেয়ে decrease করে so that the total gain round the loop is 1 and the output signal stays at the desired level thus sustaining oscillation। এখানে আমরা যদি খেয়াল করে দেখি closed loop is যদি greater than 3 হয় তাহলে loop gain is greater than 1 হবে। এখানে যদি ইকুয়াল টু 3 হয় এটা 1 হবে, 1/3 হবে এটা। তখন আমরা এখানে আমরা যে সিগন্যাল পাচ্ছি এইরকম যে আস্তে আস্তে বাড়তেছে, ওখানে আমরা সিগন্যাল কিন্তু একেবারে এজ ইট ইজ আমরা সিগন্যাল পাবো। তার মানে ওই আমরা কিভাবে অ্যাম্পলিফায়ারে তার গেইন রাখছি, অ্যাম্পলিফায়ারের গেইন অথবা আমরা এই যে ফিডব্যাক সার্কিটে রাখছি কিভাবে লুপ গেইন, এটার উপর ডিপেন্ড করেই আসলে আমরা যে আউটপুট সিগন্যাল আমার কিভাবে হবে, ড্যাম্পড হবে না আনড্যাম্পড হবে, বা আনড্যাম্পড হলে কিভাবে হবে, এটা ইনক্রিজ হতে থাকবে না একই হবে, এটা আমরা বুঝতে পারবো। এখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি ডিটারমাইন দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। আমরা আগেই বলেছি যে যে আরসি যে সার্কিট এখানে ব্যবহার করা হয়েছে, আরসি সার্কিট কিন্তু রেজোন্যান্স সার্কিট। তাহলে এখানে যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়াইন ব্রিজ অসিলেটর এখানে দেখানো হয়েছে। এখানে আরএফ অ্যাসিউমিং ইনিশিয়াল আমরা ড্রেন সোর্স রেজিস্ট্যান্স এটা ব্যবহার করেছি, তো এখানে একটা জেফেট এটা ব্যবহার করে করা হয়েছে। সাস্টেনেবল এই ভ্যালু দেওয়া আছে। এটাকে যদি আমরা সলভ করি তাহলে এফআর সমান 1/2 পাই আরসি, এটা দিয়ে আমরা যে ভ্যালু দেওয়া আছে আমরা বের করতে পারবো। আমরা যদি তার নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের the closed loop gain must be 3 for oscillation to sustain. For a non-inverting amplifier the gain express non-inverting amplifier এর ক্ষেত্রে gain আমরা জানি AB সমান RF by R1 plus 1 এবং RI এখান থেকে আমরা যদি যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে ড্রেন, আমরা এটা RI এর জায়গায় R3 plus RDS এটা বসিয়ে আমরা যদি RF সলভ করে আমরা পাই 3 কিলো ওহম কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে ওয়েন ব্রিজ অসিলেটর আমরা পড়লাম, ওয়েন ব্রিজ অসিলেটরের অ্যাডভান্টেজ কি, দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন ক্যান বি ইজিলি ভেরিড জাস্ট বাই চেঞ্জিং আরসি নেটওয়ার্ক। শুধু আরসি নেটওয়ার্ককে চেঞ্জ করে আমরা ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন ক্যান বি ইজিলি আমার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের ভিন্নতা আনা যাবে। হাই গেইন ডিউ টু টু স্টেজ অ্যাম্পলিফায়ার ব্যবহার করলে হাই গেইন পাওয়া যাবে। স্টেবিলিটি ইজ হাই, স্টেবিলিটি অনেক উচ্চমানের। আউটপুট ইজ কনস্ট্যান্ট, আউটপুট সর্বদা কনস্ট্যান্ট থাকে। অ্যান্ড ইটস ওয়ার্কিং ইজ কোয়াইট সিম্পল অ্যান্ড ইজি, এবং ওয়ার্কিংটা খুবই সিম্পল এবং ইজি। Disadvantage of wine bridge oscillator, the main disadvantage of wine bridge oscillator is that a high frequency of oscillation cannot be generated. High frequency of oscillation সে জেনারেট করতে পারে না। costlier as more component are used, যে কম্পোনেন্ট গুলা ব্যবহার করা হয় কম্পোনেন্ট গুলা খুবই দামি বা ব্যয়বহুল। সো এটা অ্যাডভান্টেজ এবং আমরা ওয়াইন ব্রিজ অসিলেটরের
অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখলাম। এবার আমরা আসবো আমরা আরসি অসিলেটরের একটা এক্সাম্পল এতক্ষণ পড়লাম, ওয়াইন ব্রিজ অসিলেটর। এখন আমরা এলসি অসিলেটর বা নন রেজোনেন্ট অসিলেটরের একটা এক্সাম্পল আমরা দেখব। Use transistor and LC tank circuit or crystals in their feedback network. Feedback নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা এলসি টিউনড সার্কিট ব্যবহার করা হয়, ট্রানজিস্টর ব্যবহার করা হয়, ক্রিস্টাল ব্যবহার করা হয় ফর হান্ড্রেডস অফ কিলোহার্টজ টু হান্ড্রেডস অফ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এক্সামাইন হিসাবে আমরা কলপিটস, হার্টলি এবং ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করা হয়। টিউনড কালেক্টর, হার্টলি অ্যান্ড কলপিটস অসিলেটর আর ইউজ টু প্রডিউস রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করার জন্য টিউনড কালেক্টর, হার্টলি, কলপিটস অসিলেটর ব্যবহার করা হয়। ক্রিস্টাল অসিলেটর আর ইউজড ক্রিস্টাল অসিলেটর হাই ফ্রিকোয়েন্সি স্টেবিলিটির জন্য ব্যবহার করা হয়। এখানে আমরা দুটাই দেখিয়েছি পাশাপাশি, হার্টলি এবং কলপিটস অসিলেটর। এখানে খেয়াল করে দেখবো, এখানে একটা ট্রানজিস্টর আছে, ওখানে ট্রানজিস্টর আর আর ঠিক আছে, এখানে L1 L2 আর এখানে C1 C2। কলপিটসে দুটা ক্যাপাসিটর ব্যবহার করা হয় আর হার্টলিতে দুটা ইন্ডাক্টর কয়েল ব্যবহার করা হয়। আর এখানে ক্যাপাসিটর একটা ব্যবহার করা হয়, এখানে ইন্ডাকটিভ কয়েল একটা ব্যবহার করা হয় বা ইন্ডাক্টর একটা ব্যবহার করা হয়। এটা থেকে যদি তার ওমেগা নট বের করি, ওমেগা নট সমান 1/L1 প্লাস L2C, আর এখানে ওমেগা নট সমান 1/LC। টি সমান ওই যে আমরা যেহেতু এটা ইয়ে আছে, সিরিজে আছে, এটার আমরা টোটাল সি টোটাল আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি। এখান থেকে তার ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে জিএম সমান L1/R প্লাস L2, জিএম সমান C2/RC1। দুটো পাশাপাশি দেখালাম যেহেতু বুঝতে সুবিধা হওয়ার জন্য। এখন আমরা শুরুতে আলোচনা করি যে এলসি অসিলেটরের একটা অসিলেটর, হার্টলি অসিলেটর। হার্টলি অসিলেটর ইজ অলমোস্ট আইডেন্টিক্যাল টু কলপিটস অসিলেটরের মতোই। দ্য প্রাইমারি ডিফারেন্স ইজ দ্যাট, দুটোর মধ্যে প্রাথমিক পার্থক্য হলো ফিডব্যাক নেটওয়ার্ক অফ হার্টলি অসিলেটর ট্যাপড ইন্ডাক্টর এন্ড এ সিঙ্গেল ক্যাপাসিটর সি। এখানে ট্যাপড ইন্ডাক্টর, এই দুটো ইন্ডাক্টর ট্যাপড ইন্ডাক্টর বলা হয়, দুটো ট্যাপড করে, আর একটা সিঙ্গেল ক্যাপাসিটর। এটা ট্যাপড ইন্ডাক্টর দুটো L1 আর L2, আর এই সিঙ্গেল ইন্ডাক্টর হলো সি। এই হলো হার্টলি অসিলেটর। The analysis of Hartley oscillator is identical to the Colpitt's oscillator. দুটার মধ্যেই আসলে একই রকম। The frequency of oscillation omega naught সমান আসে 1/√L1 plus L2 into C. The oscillator is very poor. এই অসিলেটরটা খুবই পুয়ার। ইট ইজ ইউজ টু লোকাল অসিলেটর, এটা লোকাল রেডিও রিসিভারগুলোতে লোকাল অসিলেটর হিসেবে ব্যবহার করা হয় এবং এটা ইন্ডাকটিভ ফিডব্যাক এটাতে ব্যবহার করা হয়। দ্য হার্টলি অসিলেটর আর এক্সটেন্সলি ইউজ, এটা খুব বেশি ব্যবহার করা হয় অন অল ব্রডকাস্ট ব্যান্ড ইনক্লুডিং দ্য FM 88 থেকে 108 মেগাহার্টজ ব্যান্ড। এই ব্যান্ডের মধ্যেই হার্টলি অসিলেটর মূলত ব্যবহার করা হয় এই ফ্রিকোয়েন্সিগুলো ক্রিয়েট করার জন্য। এই সার্কিটটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করি, দ্য ট্যাঙ্ক সার্কিট, এখানে যে ট্যাঙ্ক সার্কিট ব্যবহার করা হয়েছে, দ্য ট্যাঙ্ক সার্কিট অফ সি, L1 and L2, এটাই হলো মূলত ট্যাঙ্ক সার্কিট। এখানে the self bias is providing here for biasing এর জন্য সেলফ বায়াস ব্যবহার করা হয়েছে। the capacitor C block the DC component, ক্যাপাসিটর C যেটা DC কম্পোনেন্টকে ব্লক করে। the oscillator the oscillations across L1 are applied to the base emitter junction. base emitter oscillations across L1 এর across যে oscillation হয় এটা অ্যাপ্লাইড করা হয়েছে বেস ইমিটার জাংশনে এন্ড অ্যাপেয়ার, এবং এটা পাওয়া গিয়েছে ইজ দ্য অ্যাপ্লাইড ইজ ইন দ্য amplified form the collector current, এবং কালেক্টর কারেন্টে সেটা এমপ্লিফাই হয়েছে। the coil L1 is inductively coupled to L2, L2 এর সাথে inductively coupled থাকে। the combination function as an auto transformer, এটা কম্বিনেশনে মিলে অটো ট্রান্সফর্মার হিসেবে কাজ করে। the coil L2 couples the collector circuit energy back into the tank circuit by
by means of mutual inductance between L1 এবং L2 L1 এবং L2 এর মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স হয়, সো এনার্জি is being continuously supplied to the tank circuit, যার কারণে কন্টিনিউয়াসলি সাপ্লাইড হতে থাকে টু ওভার to over to the tank to overcome the losses, এই লস ওভারকাম করার জন্য the phase shift produced in the tank circuit constituting আমরা phase shift এই tank circuit যে phase shift produce হয় produced in the tank circuit constituting of C L1 and L2 is যেখানে আমরা একটা জিনিস is 180 ডিগ্রি। আমরা জানি যে phase shift between the voltage developed across both the inductor L1 এবং L1 and L2. A further phase shift of 180 degree is produced by the transistor. ট্রানজিস্টর সার্কিট দ্বারা একটা ফেজ শিফট ক্রিয়েট হয় আর L1 L2 এই সার্কিট এখানে একটা ফেজ শিফট ক্রিয়েট হয়। In this way energy feedback to the tank circuit in phase, এইভাবে কি হয়ে যায় যে ফিডব্যাক অফ দ্য ট্যাঙ্ক সার্কিট ইন ফেজে চলে আসে উইথ অসিলেশনের জন্য। তাহলে when the power is on, যখন পাওয়ার অন হয় কালেক্টর কারেন্ট স্টার্ট রাইজিং, কালেক্টর কারেন্ট রাইজিং করা শুরু হয় and চার্জ দ্য ক্যাপাসিটর সি, এবং ক্যাপাসিটর সি কে চার্জ করে when the capacitor is fully charged, যখন ক্যাপাসিটরটা পুরো চার্জ হয়ে যায় it discharges through coil L1 and L2 setting up oscillation of frequency f সমান 1/2 pi root over L1 plus L2 into C. Expression for frequency of oscillation, the frequency of oscillation produced the tank circuit of Hartley oscillator is given f সমান 1/2 pi root over L1 L2 into C. L সমান N1 plus N2 plus 2M L1 plus L2 in the mutual inductance M neglected, M টাকে মিউচুয়াল ইন্ডাকটেন্সের কারণে এটা নেগলেক্টেড করা হয়। তাহলে এটার এই হার্টলি অসিলেটর যে আমরা পড়লাম তার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হলো ইজি টু টিউন করা সহজ, দ্য ফ্রিকোয়েন্সি ইজ ভেরিড ইউজিং এ ভেরিয়েবল ক্যাপাসিটর চেঞ্জ করে করে তাকে ফ্রিকোয়েন্সি ভেরি করা হয়। অ্যাডাপ্টিবিলিটি টু এ ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, একটা বিস্তৃত ফ্রিকোয়েন্সির মধ্যে অ্যাডাপ্টিবিলিটি আছে। দ্য আউটপুট অ্যাম্পলিটিউড রিমেইন কনস্ট্যান্ট, আউটপুট অ্যাম্পলিটিউডকে কনস্ট্যান্ট রাখা যায় ওভার দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে। ইউজ এ লোকাল অসিলেটর ইন রেডিও রিসিভারে লোকাল অসিলেটর হিসাবে ব্যবহৃত হয়। ফিডব্যাক রেশিও অফ দ্য ট্যাপড ইন্ডাক্টর রিমেইনস কনস্ট্যান্ট, ফিডব্যাক রেশিও ট্যাপড ইন্ডাক্টরে কনস্ট্যান্ট থাকে। তার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, হারমোনিক রিচ কন্টেন্ট অফ দ্য আউটপুট, আর ইট ইজ নট সুইটেবল ফর এ পিওর সাইন ওয়েভ, পিওর সাইন ওয়েভের জন্য এটা সুইটেবল না। এবার আসি আমরা কলপিটস অসিলেটর। কলপিটস অসিলেটর আগেরটার মতোই, এখানে আগে ছিল সি একটা, এখানে সি দুইটা, আগে এখানে ছিল এল দুইটা, এখানে এল একটা, আর কোনো পার্থক্য নাই। দ্য কলপিটস অসিলেটর ইজ এ টাইপ অফ অসিলেটর দ্যাট ইজ ইউজ এন এলসি সার্কিট। তাহলে কলপিটস এবং হার্টলি দুটাই কিন্তু এলসি সার্কিট। দ্য ফিডব্যাক নেটওয়ার্ক ইজ মেড আপ অফ এ পেয়ার অফ ট্যাপড ক্যাপাসিটর, আরেকটা ছিল ট্যাপড ইন্ডাক্টর, এটা ট্যাপড ক্যাপাসিটর and an inductor L, which is L to produce a feedback necessary of oscillator, তো অসিলেশনের জন্য যে ফিডব্যাক দরকার এই ফিডব্যাক কিন্তু এরা তৈরি করে। the output voltage is developed across C1, আউটপুট ভোল্টেজ C1 এর অ্যাক্রসে নেওয়া হয়। the feedback voltage is developed across C2, ফিডব্যাক যে ভোল্টেজ এটা C2 এর অ্যাক্রসে নেওয়া হয়। এখানে একটা কথা যে আমরা ইকুইভ্যালেন্ট একটা সার্কিট কনসিডার করেছি, ইন দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট, এই ইকুইভ্যালেন্ট সার্কিটে নিচে যে আমরা ইকুইভ্যালেন্ট, এই যে এল একটা, এই যে সি কিন্তু এই একটা আর এই একটা, হ্যাঁ, আর ওইটা আমরা ওই যে ট্রানজিস্টর ওখানে খেয়াল করে যদি দেখি ওখানে যে আমরা ফ্যাট ব্যবহার করেছি, এই এটারই কিন্তু ইকুইভ্যালেন্ট। এখানে আমরা বলেছি দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট ইট ইজ অ্যাজিউম দ্যাট, এই এটা মনে করা হচ্ছে লিনিয়ার স্মল সিগন্যাল মডেল অফ ট্রানজিস্টর ইজ ইউজ, এখানে এটা লিনিয়ার স্মল সিগন্যাল মডেল অফ ট্রানজিস্টর এখানে ব্যবহার করা হয়েছে। দ্য ট্রানজিস্টর ক্যাপাসিটেন্স আর নেগলেক্ট করা হয়েছে। ইনপুট রেজিস্ট্যান্স অফ দ্য ট্রানজিস্টর ইজ লার্জ এনাফ,
আচ্ছা, ওখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি আউটপুট নোডে, তার আউটপুট নোডে কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা তার ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে বি নট বাই 1 বাই এস সি ওয়ান প্লাস বি নট বাই আর জিএস বিজিএস প্লাস বি নট বাই এস এর এস এল প্লাস 1 বাই এস সি টু ইকুয়াল টু 0 এইভাবে পাই। ভোল্টেজ ডিভাইডার প্রসেস থেকে আমরা বিজিএস সমান 1 বাই এস সি টু 1 বাই এস সি ওয়ান প্লাস এস এন ইন্টু বি টু পাই। তাহলে এই যে আমরা ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 1 ইকুয়েশন 2 এর মান যদি ইকুয়েশন 1 এ আমরা বসালে এটা ইকুয়াল টু আমরা 0 পাবো। তাহলে assume that the oscillation has start then b not equal to 0, যখন b not equal to 0 তখন কিন্তু আমরা ধরলাম যে oscillation স্টার্ট হয়, তাহলে এইটা ইকুয়াল টু আমরা 0 হয়ে গেল। s সমান যদি যে ওমেগা বসাই আমরা এই ইকুয়েশন পেয়ে যাব, both real and imaginary component must be 0, real কম্পোনেন্ট এবং ইমাজিনারি কম্পোনেন্ট ইকুয়াল টু কি 0 হতে হবে, তাহলে ইমাজিনারি কম্পোনেন্ট ওমেগা নট ইকুয়াল টু এত ইকুয়াল টু 0, যেহেতু ইমাজিনারি কম্পোনেন্ট আমরা জানি এত ইকুয়াল টু কি হবে 0, 0 হলে এই যে এটা সাইড চেঞ্জ করে তারপরে আমরা এটা লিখতে পারি, তাই না? এটা যদি তাই হয় তাহলে এখান থেকে আমরা ওমেগা নটের মান আমরা পেয়ে গেলাম। তাহলে এই সার্কিট অপারেশন যদি আমরা বলি যে কিভাবে সার্কিটটা কাজ করে, কাট হলো যেহেতু এখানে ট্যাঙ্ক সার্কিট, দ্য ট্যাঙ্ক সার্কিট ইজ মেড অফ, এখানে ট্যাঙ্ক সার্কিট আগেরটা ট্যাঙ্ক সার্কিট মেড অফ ছিল সি এল ওয়ান আর এল টু, এখানে সি ওয়ান সি টু আর এল। when power is on, যখন পাওয়ার অন করা হয় কালেক্টর কারেন্ট স্টার্ট রাইজিং, কালেক্টর কারেন্ট রাইজিং করা শুরু করে এবং চার্জেস দ্য ক্যাপাসিটর সি1 এবং সি2। when these capacitor are fully charged, যখন ক্যাপাসিটর ফুললি চার্জ হয়ে যায়, it decreases through coil L1 setting up oscillation, oscillation সেট করার জন্য L1 এর অ্যাক্রসে সে কি করে মাধ্যমে সে ডিসচার্জ হওয়া শুরু করে। the oscillation across C2 are applied to the base, এই oscillation across C2 এর যে oscillation এটা applied করা হয় to the base emitter junction and appear in the amplified, এবং amplified জন্য appear হয় from the collector current to supply loss to the tank circuit, এই tank circuit এর loss যেন না হয়। the amount of feedback depend upon the value of C1 এবং C2, এই ফিডব্যাকটা ডিপেন্ড করে C1 এবং C2 এর উপর। the phase of feedback is correct, the tank circuit comprising of L C1 C2 produce 180 degree phase shift, তাহলে 180 degree phase shift ও এখানে ক্রিয়েট হয়ে যায়, তার মানে অসিলেশনের যে কন্ডিশন সে ফুলফিল করে। a further 180 degree phase shift is প্রোভাইড করা হয় বাই দ্য ট্রানজিস্টর দ্বারা প্রোভাইড করা হয়। ইন দিস ওয়ে ফিডব্যাক ইজ প্রপারলি প্রোভাইডেড টু প্রডিউস কন্টিনিউয়াস আনড্যাম্পড অসিলেশন, এইভাবে আনড্যাম্পড অসিলেশন ক্রিয়েট হয়। দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন ইজ গিভেন 1 by 2 pi root over LCT, সিটি কি সিটিটা এখানে দিয়ে দেওয়া হলো। তাহলে আমরা যে এই যে কলপিটস অসিলেটর আমরা পড়লাম, এটা ওয়ান বেস টাইপ অফ রেজোনেন্ট সার্কিট ফিডব্যাক oscillator is the culprit shown in figure, এখানে যে দেখানো হয়েছে ফিগারে যেটা দেখানো হয়েছে এটা হলো রেজোনেন্স সার্কিট ফিডব্যাক অসিলেটর। দিস টাইপ অফ অসিলেটর ইউজ ইন এলসি সার্কিট, এটা ব্যবহৃত হয় ইন দ্য ফিডব্যাক লুপ টু প্রোভাইড দ্য নেসেসারি ফেজ শিফট and act to a resonant filter, যেন রেজোনেন্ট ফিল্টার হিসেবে কাজ করতে পারে। that the passes only the desired frequency of oscillation, এইভাবে আমরা কি করি desired frequency of oscillation আমরা পেয়ে থাকি। তারপরে FAT দেওয়া আছে, একটা ফ্যাটের FAT can be used in place of BJT to minimize the loading effect of the transistor input impedance because of the higher input impedance of FAT, এই যে higher input impedance আমাদের লেস করার জন্য আমরা also when an external load is connected to the oscillator output FFR may be decreases because of a reduction in Q in the load resistance is too small. One way to eliminate the effect of the load resistance is by ট্রান্সফর্মার কাপলিং, এই ট্রান্সফর্মার কাপলিং এর মাধ্যমে এটা করা সম্ভব হয়। তাহলে কলপিটস অসিলেশনের এখানে দুটো টাইপ দেওয়া আছে, একটা হলো লোড এটা হলো competitively coupled to oscillator
output can reduce the circuit Q and FFR. এটা ট্রান্সফার কাপলিং দেওয়া আছে, এই দুইটা এখানে পাশাপাশি দেখানো হলো। আচ্ছা, এখানে একটা মেথ দেওয়া আছে, মেথ একটা কলপিটস অসিলেটরে ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেটর, রিজিউম দ্য এটো। হ্যাঁ, তো আমরা আশা করি এই এখান থেকে এই যে মানগুলো দেওয়া আছে এই মান থেকে এখানে এই যে সিটি আমরা বের করলাম, এফআর আমরা বের করলাম, এফআর বের করলাম, এইভাবে আমরা সহজে বাসায় প্র্যাকটিস করতে পারবো। এবার আসি আমরা একটা মাল্টিভাইব্রেটর নিয়ে কথা বলবো। মাল্টিভাইব্রেটর ইজ এ সার্কিট হুজ আউটপুট চেঞ্জেস বিটুইন টু ডিজিটাল লেভেল, দুটো ডিজিটাল ইজ এ সার্কিট হুজ আউটপুট চেঞ্জেস বিটুইন টু ডিজিটাল লেভেলে আউটপুট চেঞ্জ হয়। মাল্টিভাইব্রেটরকে তিনটা টাইপে ভাগ করা যায়, এটা বায়োস্টেবল, মনোস্টেবল, স্টেবল। স্টেবল যেটা, বায়োস্টেবলে দুটা স্টেবল স্টেট থাকে, আর মনোস্টেবলে ওয়ান শর্ট থাকে, ওয়ান স্টেবল স্টেট থাকে। আর স্টেবল যেটা, এটা অলসো কল্ড অসিলেটর। নো স্টেবল স্টেট স্টেবলটা হলো, এটা হলো অসিলেটর। ফর আইদার স্টেট it will spontaneously switch to the other state after a certain time. From either state it will spontaneously switch to the other state after a certain time. এখানে আমরা খেয়াল করে দেখব যে এখানে ইনপুট নান স্টেবলে আমরা যেটা আউটপুট পাচ্ছি এরকম স্কয়ার ওয়েভ, এ মাল্টি ভাইব্রেটর that generate square waveform without using external triggering pulse। আমরা এক্সটার্নাল ট্রিগারিং পালস ছাড়া এখানে কি পাচ্ছি যে আউটপুট পাচ্ছি, ইজ নোন স্টেবল মাল্টিভাইব্রেটর। এটাকে ফ্রি রানিং মাল্টিভাইব্রেটরও বলা হয়। এখানে একটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, ট্রানজিস্টর কাপলড করা হয়েছে। এ স্টেবল সার্কিট কনসিস্ট অফ টু ট্রানজিস্টর, দুটো ট্রানজিস্টর ক্রস কাপলড, দুটো ক্রস কাপলড করে থাকে, ফিডব্যাক নেটওয়ার্ক হিসেবে কাজ করে। এন্ড টু ক্যাপাসিটর এন্ড 4 রেজিস্টর ব্যবহার করা। সার্কিট ডায়াগ্রাম অফ স্টেবল মাল্টিভাইব্রেটরের সার্কিট ডায়াগ্রাম। তারপরে আমরা যদি কনসিডার Q1 ইজ অফ, Q1 ইজ অন, Q2 ইজ অফ, তাহলে Q1 যখন অন থাকে তখন অফ থাকে, তখন আর তার আউটপুটটা এরকম আমরা পেয়ে থাকি। BCC ড্রপ অ্যাক্রস RL1 BC1, এইভাবে আমরা আউটপুটটা পেয়ে থাকি। আর যদি Q2 অন থাকে এবং Q1 যদি অফ থাকে তখন এই দেখো Q2 আমরা অন থাকে, Q2 অফ থাকে, তখন আমরা এইভাবে আমরা আউটপুট পেয়ে থাকি। তাহলে ফাইনালি আমরা যদি আউটপুট দেখি তাহলে আউটপুট আমরা আমাদের কিভাবে আউটপুট আছে, এই যে আউটপুট আমরা পাচ্ছি, শর্ট ওয়েভ আমরা পাচ্ছি। তাহলে আমরা ওই যে দেখছি Q1 অন, Q1 অফ, অন, এটা কিন্তু কালেক্টরে শো করতেছে এই অন অফ। এবং এটা ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, তার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কিভাবে ইয়ে করতে, Q1 এবং T1 এত সময় পরে আর C1 এত পাচ্ছি, হেন্স দ্য টোটাল, এইভাবে আমরা করি। তারপরে তার টাইম পিরিয়ড f সমান 1/t 1/1.38 এত বাই এত, এইভাবে আমরা ক্যালকুলেট করতে হয়। তাহলে স্টেবল মাল্টিভাইব্রেটর কোথায় ব্যবহৃত হয়? ইট ইজ used to low clock frequency pulse train in required relaxation oscillator where is at the part of vehicle inductor light early oscilloscope and television receiver timing signal এগুলোতে ব্যবহার করা হয়। থ্যাংক ইউ।